প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি এস.এম. আকাশ। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আপনারা জানেন যে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এসব বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন এনআই খান, সাবেক শিক্ষা সচিব। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক, মহাসচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। আমি অধ্যাপক ডক্টর নিজামুল হক, আপনার কাছে একটু জানতে চাই, মানুষের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার যে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন না? আপনাদের যুক্তিটা কি? ধন্যবাদ এস.এম. আকাশ সাহেব। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক শিক্ষা সচিব জনাব এনআই খান এবং কি দীপ্ত টিভির অসংখ্য দর্শকবৃন্দুকে আপনি যেহেতু বলেছেন এটা ক্লিয়ার করার জন্য আপনাদের নিকট এবং দেশবাসীর নিকট। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর 17 আগস্ট 4টা স্কিম, পেনশন স্কিম ঘোষণা করেন। একটি হলো সুরক্ষা, একটা হলো প্রগতি, একটা হলো সেবক, আর একটা হলো সমতা। এটা হলো যে যারা কখনোই পেনশন স্কিমে ছিলেন না তাদের জন্য। হঠাৎ করে আমাদের 13ই মার্চ দেখলাম যে প্রত্যয় নামে একটা স্কিম এসেছে এবং সেখানে স্বশাসিত স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাখা হলো। আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব হিসাবে আমি সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে সভা করলাম। সভাতে আমরা সিদ্ধান্ত হলো যে আমরা এটা প্রত্যাখ্যান করলাম। প্রত্যাখ্যান করার পরবর্তী পর্যায়ে আমরা বিবৃতি দিয়েছি। বিবৃতি দেওয়ার পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ 30-31টি বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে। আপত্তিটা আপনাদের কোথায়? আপত্তিটা আমাদের, সেটা আমি বলছি। আপত্তিটা হলো যে আমাদের এখানে হলো যে যেমন আগে আমাদের কোনো বেতন কাটা হতো না, এখন 10% অথবা 5% কন্ট্রিবিউট করতে হবে আপনাকে। তারপরে আগে আমাদের যেখানে ছিল স্পাউস আজীবন পেনশন পেতেন, এখন আমার স্পাউস 75, আমি যদি 60 বছর বা 65 বছর বা 70 বছরও যদি আমি মৃত্যুবরণ করি, আমার স্পাউস পাবে আর 5 বছর। তারপরে আগে যেমন আমরা এককালীন 80 লক্ষ 70 হাজার বা 81 লাখ টাকা আমরা এককালীন পেতাম, যেটা দিয়ে আমাদের বাড়ি ঘর, বিয়ে শাদী, আমার ছেলে মেয়েদের বিয়ে শাদী, বিদেশ যাওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সুযোগগুলো আমাদের ছিল। এখন এককালীন কোনো টাকা পাবো না। তারপরে আমাদের 2টা ঈদের উৎসব, যে উৎসবগুলোতে ধরেন ঈদুল আজহা, ঈদুল ফিতর, তারপরে আমাদের বৈশাখী ভাতা, সেটাও প্রত্যেক স্কিমে নেই। তারপরে আমাদের বয়স সীমা প্রত্যেক স্কিমে, যদিও ওনারা পরবর্তী 1 জুলাই যখন আমরা আন্দোলনে গিয়েছি তখন সেটা ঘোষণা করেছে, সেটা হলো যে 60 বছরের মধ্যেই প্রত্যেক স্কিম রাখা হয়েছিল। এখন বললো যে না, এটাকে সংশোধন করা হবে, প্রেস নোট দিয়ে দিয়েছে ওনারা, যেটা 65 বছর হবে। তারপর আমাদের অর্জিত ছুটি ছিল 18 মাস, যে 18 মাসেরটাও ওনারা রাখেন নাই। পরবর্তী 1 জুলাই বললেন না, সেটা থাকবে। তারপর আমরা এক পদ থেকে আরেক পদে প্রমোশন, লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর। তারপরে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক আসলে বললেন যে না, তখন সেটা কিন্তু বলা ছিল না। এখন বলছে না, সেটাও আপনার জব প্রোটেকশন, পে প্রোটেকশন থাকবে। তো এই জিনিসগুলো ওনারা 1 জুলাই কিন্তু বলেছে, যখনই আমরা সর্বাত্মক আন্দোলনে গিয়েছি। এখন 1 জুলাইতে আমার 30শে জুন আমার যে লেকচারারটি জয়েন করলো আর 1 জুলাই যে লেকচারারটি জয়েন করলো, দুজনের মধ্যে ডিফারেন্স হলো যে উনি প্রত্যয়ে আছে, উনি প্রত্যয়ে নেই। এবং দুইজন দুইভাবে এগিয়ে যাচ্ছে। তার পরবর্তী পর্যায়ে আপনারা দেখেন যে সুযোগ সুবিধাগুলো 30 বছর পরে যে সুবিধা সে পাবে, প্রত্যেক স্কিমে ওই সুবিধাগুলো নেই, থাকবে না। তার 2 নম্বর হলো ঈদের বোনাসটাই খুব বলি, আমাদের এখানে আমাদের কর্মকর্তা কর্মচারীরাও করছে, 4র্থ শ্রেণী 3য় শ্রেণী আমাদের অফিসার অ্যাসোসিয়েশনও আন্দোলন করছে। এখন যখন একজন দেখবে যে আমি ঈদের টাকা, ঈদের বোনাস আমি পেয়েছি, আমি পাইনি। একসময় স্যারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন কৃতি শিক্ষার্থী ছিলেন, উনি 1st ক্লাস পাওয়া, উনিও শিক্ষক হতে চেয়েছিলেন। পরে ওনার সাথে আমার প্রায় অনেকগুলো টক শোতে আলোচনা হয়।
আমরা একসময় আমাদের প্রিলিমিনারি ছিল, আমাদের অনার্সের ছাত্ররা বলতে এটা হলো পিলু, আর এটা হলো ফলে একসময় প্রিলিমিনারি উঠিয়ে দেওয়া হয়েছে। এখন এই ডিসক্রিমিনেশনটা মনে হবে যে আমি অভিজাত, আমি স্কিমে যারা আসছে তাদের সাথে একটা এই ধরনের। এখানে একটু ক্লিয়ার হই আমি, মানে এটা কি সবার জন্য প্রযোজ্য নয়? মানে আপনারা যারা এখন আছেন, না আমাদের জন্য না, আমরা যারা হলো নতুন যারা শিক্ষক, এখন আমরা আমাদের উত্তরসূরিদের সুরক্ষা করার জন্য আমরা আন্দোলন এটা ক্লিয়ার হলাম, মানে যেটা আপনারা যারা আছেন তাদের জন্য তারা আগের সুবিধাই পাবেন, কিন্তু নতুন যারা শিক্ষক হবে প্রত্যয় স্কিমে তারা অন্তর্ভুক্ত হবে এবং তারা এই সুযোগটা পাবে না। তার মানে এটা একটা বড় সুযোগ সুবিধা বা সুযোগের বৈষম্য আপনার বৈষম্য। জি আচ্ছা, আমরা এই পর্যায়ে একটু এনায়েত খান আপনার কাছে একটু জানতে চাই, আপনি শিক্ষা সচিব ছিলেন, আপনি এটা ফলো করছেন, এই যে সুযোগ সুবিধার বৈষম্য যে প্রত্যয়ের কথা বলা হচ্ছে এবং আন্দোলন করছেন শিক্ষকরা, আপনি কিভাবে দেখেন বিষয়টা? স্কিমটা খুবই ভালো, তার কারণ সারা দেশের মানুষকে এটা ইনক্লুড করা। স্কিম বলতে মানে স্কিম ব্যবস্থাটা বলতে প্রত্যয়টা বিশেষভাবে সবাইকে। তখন আমরা যারা চাকরি টাকরি করি তাদের একটা নিশ্চয়তা আছে, কিন্তু অনেকের সে নিশ্চয়তা নেই। আমরা দেখি যে হায়ারার্কি অফ নিডসে প্রথম হচ্ছে বেসিক নিডস, যাদের বেতন টেতন খাওয়া পড়া, নেক্সট আসছে সিকিউরিটি নিডস। সিকিউরিটি নিডসের ভিতরেই কিন্তু পড়ে পেনশনই পড়ে, এটাও একটা নিরাপত্তা, আর্থিক নিরাপত্তার ভিতর। তো অবশ্যই সেটা সবার জন্য এটা অবশ্যই ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটাও একটা ভালো দিক। হয়তো এখানে হয়তো সরকার চিন্তা করেছে যে সবাইকে ইনক্লুড করার জন্য কিছু লক্ষ্যে হয়তো একটু স্যাক্রিফাইসের কথা, কিন্তু আমার কাছে মনে হয় এটা আরেকটু আলাপ আলোচনা করে বা বাইরে নিউজ ছেড়ে দিয়ে দেখা দরকার ছিল। তার কারণ অনেক সময় কি হঠাৎ একটা জিনিস বেরোলে তার প্রতি একটু রেজিস্ট্যান্স হয়। নতুন যে কোনো রিফর্মে সব সময়ই হয়, আমরা দেখেছি যে কোনো রিফর্মে। সুতরাং ছেড়ে দিলে নিউজটা বাইরে দিলে তারপরে একটা রিয়াকশন হতো, তারপরে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যেত। অনেক সময় আমাদের দেশে এইসব ডিসিশনগুলো হঠাৎ করে নেওয়া হয়, যার জন্য এই রিয়াকশানটা হয়। আমার মনে হয় না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বঞ্চিত করবে। তবে এটা ঠিক, বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এর নেতৃত্বে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের হার্ট, আমাদের দেশের হার্ট। তখন দেশ যারা চালায় তারা সবই ঢাকা বিশ্ববিদ্যালয়। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সেই অর্থে আমার কাছে মনে হয়েছে এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয়, আমার মনে হয় না যে বোনাস এবং অন্যগুলোকে এটা বঞ্চিত করবে। তবে বেশি ভালো হতো আলাপ আলোচনাটা না হলে দুই পক্ষই। আমি জানি না যে কেন সরকারের অন্যরা এগিয়ে আসছে না। আমার মনে হয় অনেক রকম ট্যাকটিক্স থাকে, তো এটাও একটা যারা ম্যানেজমেন্ট করে তাদের একটা ট্যাকটিক্স হয়তো ছেড়ে দিয়েছে, দেখছে যে কী হয়, কত দূর যায়, কোন ধরনের রিজিডিটি হয়। তারপরে আমার বিশ্বাস নিশ্চিতভাবে আলাপ আলোচনা হবে, এটা সমাধান হবে। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি নিজেও ওনার সাথে কাজ করে দেখেছি, একটা সফটনেস আছে কিন্তু ভিতরে। অনেকগুলো বাইরের থেকে শেল খুব হার্ড মনে হয়, ভেরি হার্ড মনে হয়, কিন্তু এখানে তো পরিষ্কার ডিসক্রিমিনেশনের কথা বলা হচ্ছে যেটা। এবং এখানে যদি খেয়াল করেন যে এখানে কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানার এটা হচ্ছে। এখানে কিন্তু সরকার আমাদের জানেন শিক্ষকদের মধ্যে কিন্তু এই যে নীল দল, সাদা দল বা সরকার ঐক্যবদ্ধ, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এটা করছে। তার মানে এখানে কিন্তু একটা বৈষম্য বিষয়টা দেখা যাচ্ছে। সেইটা আপনি কিভাবে বলবেন? বৈষম্য মানে যে কোনো নতুন রিফর্ম হলে, পে স্কেল হলেও কিন্তু দেখা যায় যে পুরনো লোকরা একটু তাদের লাভ কম হয়, নতুন লোকদের লাভ হয়। কিছু যে কোনো রিফর্মে কিন্তু কিছু মানুষ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়, সমানভাবে এটা দেওয়া যায় না। কিন্তু আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের তো আমাদের মতো দেশে অন্য জায়গায় আদারওয়াইজ সুযোগ সুবিধা আছে। এটা ন্যায় হোক, অন্যায় হোক, সত্য হোক, মিথ্যা, বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগটা নেই। এখানে আসলে স্পেশাল কিছু সুযোগ আমার বিশ্বাস সরকার অবশ্যই দেখবে। তাদের ঈদের বোনাসের কথা বা বয়সের যে বিষয়গুলো আছে, এখন তো আয়ু বেড়ে গেছে, আমি কোনো যুক্তি দেখি না এটা না দেওয়ার বা না হওয়ার। ডেফিনেটলি এটা হবে। তবে আমার যেটা বিশ্বাস যে কোনো কনফ্রন্টেশনে গেলে তখন শিক্ষকদের সাথে সবাই কিন্তু যারা চালায় তারা কিন্তু সবাই ওনাদেরই কম বেশি ছাত্র, যেই হোক। আমিও একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার টিচারও দু একজন এখনও বেঁচে আছেন। তো সুতরাং এটা আলাপ আলোচনাটা হলে ভালো হতো। আমি জানি না যে কেন আলাপ আলোচনা হচ্ছে না, তবে আমার বিশ্বাস এন্ড অফ দি ডে এটা হবেই, আলাপ আলোচনা হয়ে ফাইনাল হবে। এবং এটা তো কিছুই না, যেমন একটা উনি বললেন যে কন্ট্রিবিউশন ওনাদেরকে করতে হবে। আমি মনে করি এটা সমাধান করে 10 মিনিট লাগবে। কি করে? যে ওনাদের যা আছে বেতন ওটাই থাকবে, কন্ট্রিবিউশন সরকারের বলে দিলে হয়তো যে এত % তাদের বাড়াই দিলাম, ওখান থেকে কন্ট্রিবিউশন হবে।
এটা কিছুই না, অনেক পন্থা সরকার করতে পারে। এটাতে কয় টাকা লাগবে, বেশি টাকার কিন্তু একটা রাষ্ট্রের জন্য মাত্র 16,500 আমাদের শিক্ষক। কিছু আপনাদের এটার জন্য বেশি টাকা না, কিন্তু অনেক সময় হয় কি এসব যেতে আসতে একটা এগো হয়, একটা মনে মনে একটা ব্যারিয়ার হয়ে যায়। আমি মনে করি যে সেটা আশা করি হবে না। আমি দেখেছি উনি অত্যন্ত সফট, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি। আমার মনে হয় একটা সমাধান হবে। তো হয়তো অন্য অনেকেই আছে আশেপাশে। এটা তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, এটা তো সব বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেটা ঠিক, কিন্তু নেতৃস্থানীয় কিন্তু আমার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাস্তায় হাঁটবে অন্যরাও ডেফিনেটলি সেই রাস্তায় হাঁটবে। আর ঢাকাকে কেন্দ্র করে কিন্তু যে কোনো আন্দোলন হয় মফস্বল কিন্তু ফলো করে, এটা পৃথিবীর একটা নিয়ম। কিন্তু যে কোনো আন্দোলন শহরেই হয়, তারা যতই যাই হোক তারাই কিন্তু নেতৃত্ব দেয়। অনেক ধন্যবাদ। এটা সমাধান হবে, কিন্তু আমরা একটু এবং এটা পজিটিভলি হবে। শিক্ষকদের ওই বোনাসের টাকা কিংবা এই যে অতিরিক্ত টাকা, এগুলো আমার মনে হয় না। আমাদের তো 3টা কন্ডিশন দিয়ে আমরা আন্দোলনটা করছি। যে প্রথম হলো প্রত্যয় স্কিমে আমরা থাকবো না, প্রত্যয় স্কিম প্রত্যাহার আমরা বলবো না, কারণ ওনারা বলেছেন 403টি প্রতিষ্ঠান আছে এটার মধ্যে। তো সুতরাং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় স্কিমে থাকবো না। আমরা বলছি যে আমরা আগে যেখানে ছিলাম সেখানে আমাদের রাখেন। 2 নম্বর হলো যে আমাদেরকে 2008 সালে আগে কোথায় ছিলেন না, আগে যে সরকারি কর্মকর্তারা আমরা যেখানে ছিলাম, যেখান থেকে 1 জুলাই থেকে প্রত্যয় চালু করা হলো, 30 জুনের আগে আমরা যেখানে ছিলাম, আমাদের শিক্ষকরা নতুন যারা জয়েন করবে তারাও আগের জায়গায় থাকুক। যেহেতু আগামী বছর বলছে যে সরকারি কর্মকর্তারা 25-এর 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তাদেরকে সেবক দিয়ে আনা হবে। আমরা সেটাও বলছি না, আমরা বলছি যে আমরা যেখানে আছি সেখানে থাকবো। আমাদেরকে 2008 সালের দিন বদলের সনদে বলা হয়েছিল যে শিক্ষকদেরকে স্বতন্ত্র বেতন স্কেল দিবেন, এবং 2010 সালেও শিক্ষানীতিতে বলা হয়েছিল, শিক্ষা সচিব ছিলেন উনিও জানেন। কিন্তু আমাদের সেই স্বতন্ত্র বেতন স্কেল, উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল পৃথিবীর সব দেশে আছে। আপনি উগান্ডাতে যান, ইথিওপিয়া একটা গরিব দেশ, আফ্রিকার উন্নত ব্রাজিলে আছে, আলজেরিয়াতে আছে, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা আছে। এমনকি আমাদের প্রত্যয় স্কিমের একজন কর্মকর্তা জনাব উনি এসে বলেছেন, উনি আমাদের সাথে আলোচনাও করেছেন। উনি একটা পর্যায়ে বললেন যে ভারতের 2004 সালে কন্ট্রিবিউটরি পেনশন নিচ্ছে, ভারতের শিক্ষকদের বেতন কত, ভারতের শিক্ষকদের সুযোগ সুবিধা কত, ভারতের এক্সাম্পল দিয়েছেন গোলাম মোস্তফা সাহেব। উনি এডিশনাল সেক্রেটারি, উনি পেনশন স্কিমের একজন সদস্য। উনি আমার সাথে 2-3টা টেলিভিশনেও কথা বলেছেন আমরা কি কি সুযোগ সুবিধা পাবো। উনি বলেছেন ওনার বক্তব্য, আমরা দিয়েছি আমাদের বক্তব্য। ইভেন কি এই যে 3.5 মাস আমরা আন্দোলনগুলো করছি পর্যায়ক্রমে, প্রথমে আমরা বিবৃতি দিয়েছি, আমরা সাংবাদিক সম্মেলন করেছি, সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এসে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি, প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছি, আমরা 2 ঘন্টা কর্মবিরতি করেছি, আমরা অর্ধবেলা কর্মবিরতি করেছি, আমরা সিগনেচার কালেকশন করেছি সব শিক্ষকরা, সেটাও আমরা দিয়ে আসছি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হয়েছে ইতিমধ্যে, সেই সিনেটের মাননীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম নাহিদ সাহেব যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার উপস্থিতিতে এই প্রত্যয় স্কিমকে আমাদের শিক্ষকরা এবং সিনেটাররা প্রত্যাখ্যান করেছে। তো প্রত্যাখ্যান বলতে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে না। আমরা এখন চাচ্ছি যে দেখেন 2015 সালে জাতীয় বেতন স্কেলে আমাদেরকে এক ধাপ নামিয়ে দেওয়া হলো। নামিয়েছে কে? আমার ওই যে উনি যে বললো যে বিশ্ববিদ্যালয়ের যারা সরকারি দায়িত্ব পালন করছেন ওনারা সচিব মর্যাদা থেকে এক ধাপ নিচে নামিয়েছে। আমরা লেকচারার যখন জয়েন করবো সেটাও এক ধাপ নিচে। এরপর আমরা আন্দোলন করলাম, আমরা 6 মাস পর্যন্ত আন্দোলন করতে হলো। আন্দোলন করার পর মাননীয় প্রধানমন্ত্রী ফিটা উৎসবের মাধ্যমে আমরা সেখানে গেলাম। আমাদের বর্তমান উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেব ছিলেন ফেডারেশনের মহাসচিব, আমি একজন শিক্ষক সমিতির সদস্য ছিলাম। আমাদের ফরিদুদ্দিন আহমেদ আপনার সিলেট শাহজালাল ইউনিভার্সিটির উপাচার্য স্যারও কিন্তু সেখানে দায়িত্বে ছিলেন ফেডারেশনের সভাপতি হিসাবে। আমরা সারা বাংলাদেশে আন্দোলন চলছিল, তখন এতগুলো বিশ্ববিদ্যালয় ছিল না, এখন তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে গেছে। আন্দোলন করার পর একটা পর্যায়ে যে আমাদেরকে বলছে যে না ঠিক আছে সচিব মর্যাদা পদগুলো দেওয়া হবে, সুপার গ্রেড সিনিয়র সচিবের পদ সেখানে একটা কমিটি করে দেওয়া হলো। আমির হোসেন আমু সাহেব ছিলেন সে কমিটির আহ্বায়ক, যিনি তখন ছিলেন শিল্পমন্ত্রী, উনি সংসদ সদস্য। তোফায়েল আহমেদ সংসদ সদস্য, উনি বাণিজ্য মন্ত্রী ছিলেন। আমাদের আব্দুল মান্নান সাহেব যিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন, উনি ওই সময় পরিকল্পনা এবং অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, উনি ওই কমিটির সদস্য ছিলেন। আমাদের এই যে শিক্ষকদের নেতৃবৃন্দ ওনারাও সদস্য। মানে ওটা ইমপ্লিমেন্টেশন হয় না। প্রসঙ্গটা উঠেছে পেনশন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে। এর ফাঁকে যে প্রসঙ্গটা তুলেছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক, সেটা হলো সম্মান দেওয়ার ক্ষেত্রে, যেটার আগে অনেক উদাহরণ দিলেন, উনি পরিষ্কার করলেন যে কমিটি হয়েছিল।
এখানে এই আমলা বা যারা সচিবালয়ে চালান বা সচিব, এখানে এই শিক্ষকদের সাথে কোনো ধরনের ইগো ক্ল্যাশ আছে কিনা, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় না, তার কারণ সবাই আমরা কিন্তু ওনাদেরই ছাত্র। কিন্তু এটাও ঠিক, আমি যেটা বিশ্বাস করি, উনি যেটা বলছেন সেটা হচ্ছে আমার মনে হয় স্পেশাল বেতন কাঠামো হওয়া উচিত। আমি বলছি ওখানে তো অন্য সুযোগ সুবিধা কম, এটা অবশ্যই থাকা উচিত। বেতন কাঠামো বেশি হলেই যে মর্যাদা বাড়বে তা না, আর অনেক ফ্যাক্টরের সাথে জড়িত আছে। কিন্তু তাদের একটা কমফর্টের জন্য অবশ্যই আলাদা বেতন স্কেল, একটু বেশি টাকা দেওয়া আমার মনে হয়। আমি মনে করি উপরেই থাকা উচিত। তখন শিক্ষক তো অনস টিচার অলওয়েজ টিচার, শিক্ষক হলে সে আমার জুনিয়র হোক সিনিয়র হোক যাই হোক, আমি মনে করি সেটা তাদের একটা আলাদা স্পেশাল স্কেল থাকা উচিত, যেটা উচ্চতর অন্যদের চেয়ে। মর্যাদা হচ্ছে আলাদা কথা, মর্যাদা কিন্তু আসলে কিন্তু সমাজে কিভাবে দেখে এটা নির্ভর করে সমাজের একটা কালচারের উপরে, কোন ধরনের সমাজ। ব্রিটেনে মানুষ যেভাবে দেখে আমাদের দেশে সেইভাবে দেখে না, তাই না? অনেক রকম বিষয় আছে এর সাথে জড়িত। কিন্তু আপনি ওই যে যেটা বললেন ভেরি স্ট্রংলি বিশ্বাস করি ওনাদের একমত যে স্পেশাল এই থাকা উচিত। আমার মনে হয় যে সরকার হয়তো দেখছে, অভিজ্ঞতা থেকে বুঝি যে কি হয়, শেষে হয়তো মেনেই নেবে আমার ধারণা। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখে যে এক দলে যদি কিছু করা হয় অন্যরা তো দেখে না যে ওনারা একটা আলাদা, ওনাদের রেজাল্ট ভালো, ওনারা আলাদা ধরনের সার্ভিস দেয়, অন্যরাও হয়তো একই সাথে যোগদান করতে পারে, তখন হয়তো ইমপ্লিমেন্ট করা অসুবিধা হতে পারে। এরকম চিন্তাও থাকতে পারে। আমি তো অনেকদিন সরকারের থেকে বাইরে আছি, আসি মাঝে মাঝে টক শোতে, তখন অন্যর সাথে কথা বলি, কিন্তু আমি কোনো যুক্তি দেখি না যে ঈদ বোনাস না দেওয়ার বা আরেক পেনশনের টাকা বা বৈশাখী ভাতা, আমি কোনো আসলে যুক্তি দেখি না। কয় টাকা লাগে এইটা নিয়ে একটা ঝামেলা করা, আর এই সময়টা ভেরি ক্রুশিয়াল সময়, কারণ অর্থনীতিতে একটু টানাপোড়েন আছে। দ্বিতীয়ত আবার দেখছি যে কোটা নিয়ে সমস্যা হচ্ছে। সুতরাং এই সময় আমার মনে হয় যে উভয় দলকে কম্প্রোমাইজ করে আলোচনা করে ঘরোয়াভাবে সমাপ্তি করা উচিত ছিল। একটু বেশ কয় টাকা দিলে কী বা এমন ক্ষতি হবে সরকারের, আমার মনে হয় না। কিন্তু এটা নিয়ে বেশি ঠেলাঠেলি করে কোন পর্যায়ে যায় আমার সেটা ভয় হচ্ছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলন যেমন হচ্ছে, সেটা অ্যাকচুয়াল তো কোর্ট থেকে আদেশ দিয়েছে, এখানে সরকারের তেমন কিছু করা নেই। কিন্তু এটা করতে দেখা যাবে যে মারামারি হচ্ছে, পুলিশের সাথে ক্লাস হচ্ছে, তারপরে যদি কোনো একটা মারা যায় তখন আন্দোলন টান নেবে কিন্তু সরকারের বিরুদ্ধে, সেটা আমাদের একটা আশঙ্কা। আচ্ছা, শিক্ষকদের প্রসঙ্গটা আগে শেষ করে আপনি ডক্টর নিজামুল হক, আপনি যেটা বলছিলেন যে আপনারা আলোচনা করেছেন, বিবৃতি দিয়েছেন, স্বাক্ষর সংগ্রহ করেছেন, এটা আরো অপেক্ষা করতে পারতেন কিনা আপনারা? এই ধরনের অল আউট আপনারা কর্মসূচিতে চলে গেলেন, আমরা 3.5 মাস অপেক্ষা করেছি, আরো আলোচনা করতে পারতেন না? আমরা 3.5 মাস অপেক্ষা করেছি। এবং কি এই যে আপনার যে প্রত্যেক স্কিমটা করা হলো 2015 সালে জাতীয় বেতন স্কেল যখন করা হলো, তখন আমাদের একজন শিক্ষক প্রতিনিধি ছিলেন, আমরা জানতে পারতাম তখন কি হচ্ছে না হচ্ছে। আর এবার যে হঠাৎ আমরা দেখলাম যে একদিন যে পত্রিকা আসলো যে আমাদের প্রত্যেক স্কিম আমাদের নিতে হবে। তো এই যে আলাপ আলোচনার জন্য আমরা এই 3.5 মাস বললাম না যে আমরা 2বার শিক্ষামন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি। একবার শিক্ষা সচিব মহোদয় ছিলেন সেখানে, আরেকবার ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির 2-3 জন নেতৃবৃন্দ মিলে 7 জন আমরা স্মারকলিপি দিয়েছি। ইভেন কি আমাদের আপনার সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নুর ইসলাম নাহিদ, যিনি শিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটির চেয়ারম্যান, ওনার নিকটও আমরা সিনেটে, আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জিনাতুদা, আমরা সেখানেও কিন্তু ওই যে স্মারকলিপিটা সেখানেও আমরা দিয়েছি। আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। কিন্তু দেখেন, যখনই আমরা 30 তারিখে আমরা প্রেস ব্রিফিং করলাম, 1 জুলাই যখনই আমরা সর্বাত্মক পরীক্ষা বন্ধ, ক্লাস বন্ধ, সান্ধ্যকালীন কোর্স সবই বন্ধ, এমনকি 54 বছরে, এমনকি আমাদের সাথে শুধু আমরা না, অফিসাররাও আন্দোলন করছে, কর্মচারীরাও আন্দোলন করছে, কর্মকর্তা কর্মচারী সবাই মিলে একাকার হয়ে গেছে। এবারে এই 54 বছরের ইতিহাসে হয়তো কখনো কর্মচারীরা আন্দোলন করেছে, কখনো শিক্ষকরা আন্দোলন করেছে, 2015 সালে শুধু আমরা শিক্ষকরা আন্দোলন করেছি। কিন্তু এবার দেখেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আমাদের 35টা বিশ্ববিদ্যালয় ছিল, গতকালকে আমাদেরকে বলেছে যে আমরা 4টি বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষক সমিতি নেই, নতুন বিশ্ববিদ্যালয়, সেখানেও তারা আন্দোলন করছে, আমাদের সাথে সংগতি প্রকাশ। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়,
ওনারাও এসে আমাদের সাথে সংগতি প্রকাশ করে আন্দোলন এসেছে। মানে অর্থাৎ শিক্ষকরা তাদের আন্দোলনে এবার খুবই ঐক্যবদ্ধ। আমরা মনে করি যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে গরিব দেশও, তো আমি ইথিওপিয়ার এক্সাম্পল দিলাম, প্রাইমারি স্কুল থেকে, যেটা উনি সবসময় কথাগুলো বলে, আমার খুব ভালো লাগে ওনার সাথে, আমি অনেকগুলো টক শোতে কথা বলেছি অনেকবার। উনিও শিক্ষার জন্য ভাবে, শিক্ষা নিয়ে ভাবে, এমনকি শিক্ষার বাজার আজকে আমাদের এখানে অপ্রতুল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক্সাম্পল দিতে হচ্ছে, জাপান যখন যুদ্ধে হেরে গেল, ধ্বংস হয়ে গেল, শিক্ষার বিনিয়োগ দিয়ে তারা কিন্তু উঠে এসেছে। কোরিয়ার কথা চিন্তা করেন, শিক্ষার বিনিয়োগ দিয়ে তারা উঠে এসেছে। কোরিয়া 4% রিসার্চের জন্য রাখা হয়, আর আমাদের শিক্ষার বাজেট মাত্র 2%-এরও নিচে। কিন্তু কেন পারা যাচ্ছে না, কেন আমরা পারবো না সেটা? আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে নিয়ে যেতে চাচ্ছে। আমরা শিক্ষকরা এত মানে আমাদের সুযোগ সুবিধা এত কম, আপনারা এই যে বারবার যে আমাদের যে বাধা হচ্ছে, আমরা মেধাবীদেরকে আর ধরে রাখতে পারবো না। মেধাবীরা ইতিমধ্যে মেধাবীরা বলা বলি আরম্ভ করছে। আজকে বিদেশ থেকে আমাদের 300 শিক্ষক একটা বিবৃতি পাঠিয়েছে, স্যার আমরা আপনাদের দাবির সাথে একমত, আমাদের দাবি যদি মানা নয় আমরা বিদেশ থেকে ফিরবো না কেউ। তো তাহলে এটা একটা দেশের জন্য কি মঙ্গল, দেশের জন্য ভালো? যেটা নিজামুল হক বলছেন, শিক্ষকদের যে আন্দোলন, আপনি বারবার বলছিলেন যে সরকারের অবশ্যই নজর আছে, সরকার তার সমাধান করবে, কিন্তু দেখেন এই আন্দোলন পর্যায়ে যেত না। তারা তো 3.5 মাস ধরে বিভিন্নভাবে কমিউনিকেশন করেছেন, কিন্তু সেটা সরকার ওই অর্থে কর্ণপাত করেনি। এখন তারা আন্দোলনে আছে। মাঝে শুনলাম যে সরকারি দলের যে সাধারণ সম্পাদক তিনি বসবেন, এখনও বসেন নাই, উনি বলবেন যে কোন পর্যায়ে আছে। তার আগে আপনার কাছে শুনতে চাই, এই পর্যায়ে এসে সরকার কেন এত, আপনি তো সরকার ছিলেন, যার জন্য এটা বোঝার চেষ্টা করা, সরকার আসলে সরকারের মনস্তত্ত্ব কি এইসব যখন আন্দোলন হয়? আমার মনে হয় প্রথমে তো এইগুলো করে আসলে সোকল্ড আমলা, যারা আপনারা বলে থাকেন আমলা, তো অনেকের ম্যানেজমেন্ট স্টাইল অনেক রকম থাকে। অনেকে কিন্তু সচিবালয়ে বাউন্ড, তাদের ফিল্ডের অভিজ্ঞতা কম, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ে যারা কাজ করেন। ফিল্ডের অভিজ্ঞতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে আমরা একসাথে কাজ করেছি, আমরা যখন A2I ইমপ্লিমেন্ট করেছি তখন আমরা থানা পর্যায়ে যে সাংবাদিকদের ডেকে তাদেরকে সেন্সিটাইজ করেছি। কেন করেছি? আমরা দেখেছি প্রথম দিকে এমন বিপক্ষে লেখে যে 100 কোটি টাকা আছে, আমাদের তখন 10 কোটি টাকা মাত্র। তখন আমরা তাদের ওখানে গেছি, যে সবাইকে ডেকে আমরা কথা বলেছি। একটা আমার মনে আছে যে আমরা একটা পাওয়ার পয়েন্ট করেছিলাম, সেটা বেবি ট্যাক্সির পিছন দিকে লেখা থাকে, আমি ছোট আমাকে মেরো না। এবং আমি নিজেও বলেছি, দেখেন আমরা কেবল শুরু করেছি, একেবারে বেবি, এখন আমাদের হেল্প করেন, পরে লেখেন। তো ঠিক সেরকম, মানে এটা একটা স্টাইল যে সবাইকে জানানো, তারপর এখানে আসা, সবার সাথে ইন্টারাকশন করা। আবার অনেকে নিজে নিজে ডিসিশন নেন, এই ইন্টারাক্ট করেন না। আমি মনে করি এটা আমাদের একটা ইনহারেন্ট দুর্বলতা আমাদের দেশের, যে সবাইকে না জানিয়ে এটা করা, নিজে নিজে করা। ভালো জিনিসও না জানিয়ে করলে কিন্তু এর ফল ভালো হয় না। হঠাৎ একটা জিনিস যতই ভালো হোক, এটা 20, 50, 30 থিওরি আছে আমেরিকানদের, মানে যে কোনো ভালো কাজ হলেও 20 জন বুক পেতে বিরোধিতা করে তার উপকার হলেও, 30 জন হয়তো পক্ষে কাজ করে, 50 জন হচ্ছে ফজাবাই, মজা দেখে কি হয়। তো যারা সরকারে কাজ করে বা ইমপ্লিমেন্ট করে এরকম, তাদের দায়িত্ব হচ্ছে ওই যে 20 জন কড়া বিরোধিতা করে তাদেরকে সফট করে এই মাঝের সারিতে আনা, আর মাঝের সারি যারা ফজাবাই তাদেরকে পক্ষে আনা। এটা আনার জন্য প্রসিডিওর কি? এটা আনার জন্য অসুস্থ অনেক প্রসিডিওর আছে, আপনাদের টাকা দেয়, এই করে, চাপ দেয়, এটা কিন্তু সুস্থ যে প্রসিডিওর সেটা হচ্ছে বোঝানো, মিডিয়াতে ক্যাম্পেইন করা, এরকম একটা জিনিস আসতে যাচ্ছে, তারপরে সেই জিনিস আসিতেছে করে না সিনেমার, তারপরে এরকম আসলে করা উচিত। কিন্তু আমি দেখেছি অনেকেই, আমি নিজে স্টেক হোল্ডারদের সাথে আলোচনাই তো করে, আমি দেখেছি এই ধরনের, তাদের সাথে আলোচনার আগে মিডিয়া কিন্তু ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে একটা পরিবেশ তৈরি করা, পরিবেশ তৈরি করলে কিন্তু ভালো হয়। পরিবেশ না তৈরি করলে অনেক ভালো জিনিসও কিন্তু অনেকে বিরোধিতা করে। আমি মনে করি সেসব দিকে আমাদের একটা ঘাটতি আছে। আর একটা জিনিস হচ্ছে এন্ড অফ দি ডে পলিটিক্যাল অথরিটি, তারা কিন্তু আমরা বাইরের থেকে যাই ভাবি না কেন, তারা সবসময় পাবলিক ডিল করে, মানুষের সাথে ইন্টারাকশন করে, তারা বোঝে কখন কী করতে হবে। তবে ভুল যে হয় না তা না, কিন্তু অনেক সময় তাদের অনেক রকম কনসিডারেশন থাকে। পারিপার্শ্বিক অন্য পরিস্থিতি, একটা পরিস্থিতি দিয়ে আরেকটা পরিস্থিতিকে মাস্কিং করা, অনেক বিষয় থাকে কিন্তু তাদের।
কিন্তু আমার কাছে আমি বিশ্বাস করতে পারছি না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সরকার কনফ্রন্টেশনে যাওয়ার কোনো দরকার নেই সামান্য কয়টা টাকার জন্য। এটা স্পেশাল স্কেল দিয়ে প্রথম দিকে যদি তাদের যে এক্সট্রা টাকা দিতে হয় সেটা যদি সরকারের থেকে দিয়ে দেয়, পরে আস্তে আস্তে কিন্তু সবাই ভুলে যাবে। প্রথম একটা ইফেক্ট হয়, আপনারা খেয়াল করছেন বিয়ে হওয়ার পরে প্রথমে আয়নায় মুখ দেখায়, তারপরে শরবত খাওয়ায়, তারপরে বাসর ঘরে নেয়, তারপরে আর কেউ খোঁজ রাখে না। কেন করে? দিস ইজ কল্ড অ্যাক্লিমাটাইজেশন। গা সহ করতে হয় মানুষকে আগে সবগুলো। কিন্তু হঠাৎ করে আরেকটা প্রবাদ আছে বাংলাদেশে, ওট সিমড়ি তোর বিয়ে, এটা করে অনেক সময় আননেসেসারি কিছু প্রবলেম সৃষ্টি করা হয়। একই জিনিস কিন্তু সেটা স্মুথলি ইমপ্লিমেন্ট যে এটা করা সম্ভব বলছেন। অধ্যাপক ডক্টর নিজামুল হক, আপনি আন্দোলনের এই পর্যায়ে এসে আমরা এর আগে শুনলাম যে সরকারের পক্ষ থেকে সরকারি দলের যে সাধারণ সম্পাদক আপনাদের সাথে কথা বলবেন সেটা পিছিয়ে গেল। এখন কোন পর্যায়ে আছে সরকারের সাথে আপনাদের কোনো কথাবার্তা হচ্ছে কিনা? আমার সাথে, যেহেতু আমি ফেডারেশনের মহাসচিব, আমার সাথে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কয়েকবারই কথা হয়েছে। উনি প্রথম দিকে যেহেতু আমরা ওনার সাথে দেখা করেছি ফিজিক্যালি, এরপরে টেলিফোনও যোগাযোগ হচ্ছে। ওনারা চাচ্ছে আমাদের আন্দোলনটা আমরা যুক্তিকতাটা তুলে ধরেছি। এবং গত বৃহস্পতিবার সকাল 11টায় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি সাহেবের সাথে আমাদের 11টা বসার কথা ছিল। হঠাৎ আমরা প্রিপারেশান নিয়ে এসেছি যে আমরা 8-10 জন যাবো ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে। কিন্তু হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে না, আজকে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু সংক্রান্ত একটি জরুরি সভার কারণে মন্ত্রী মহোদয় খুবই ব্যস্ত থাকবেন, খুব শীঘ্রই আপনাদেরকে জানানো হবে এবং শীঘ্রই আপনাদের সাথে বসা হবে। তো সেটা বৃহস্পতিবার তো চলে গেল, শুক্রবার গেল, শনিবার শুক্র শনি বন্ধ, আমাদের আন্দোলন চলছে, আমরা সব কিছু বন্ধ। কিন্তু আজকে অদ্যাবধি আমরা কিন্তু কোনো মেসেজ পাই নাই। তবে আজকে দুপুরে একটু যোগাযোগ করেন, আমরা তো বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। তো আমরা আশাবাদী যে সরকার আমাদের, যেটা উনি বলেছেন, কারণ মানে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য করেছেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাও একটা স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদেরকে দরকার, শিক্ষার্থীদের দরকার। এখন ভালো শিক্ষক হলে ভালো শিক্ষার্থী হবে। সেই লক্ষ্যে আমরা মনে করি যে স্যার যেটা বলেছেন যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল, এখন আমাদের শিক্ষকদের দাবি, এই যে উনি বললো আমলাদের কথা, আমরা এই লেভেলে আমরা কথা বলতে আর চাই না। কারণ আমাদেরকে ওই যে গোষ্ঠীটা একটা ভিতরে নিউক্লিয়াস, যারা নিজেদেরকে অতি ক্ষমতাবান মনে করে, রাজতন্ত্র মনে করে যে আমরাই ক্ষমতাবান, আমরাই সব কিছু আরাম প্রিয়। এমনকি দেখেন আপনারা, আমরা এটা বলতে চাই না, কোনো সচিবকে দেখা গিয়েছে যে 1 মাস আগে রিটায়ার্ড করবে সরকারের টাকা নিয়ে, আপনারা তো দেখেছেন পত্রপত্রিকায়। উনি কি সরকারকে কী দেবেন, 1 মাস পরে আপনি চলে যাচ্ছেন। এই যে কিছুদিন আগে একজনকে দেখেছি যে উনি বিদেশ গিয়েছেন, 5 স্টার হোটেলে থেকেছেন, বিজনেস ক্লাসে গিয়েছেন, উনি সরকারকে কী দিবেন? আমরা শিক্ষকরা সবসময় কন্ট্রিবিউট, রিটায়ার্ড হলেও একজন শিক্ষক যেভাবে কন্ট্রিবিউট করে সমাজকে, আজকে আপনি দেখেন বাংলাদেশে রিসার্চ করে আমাদের কৃষিতে আমরা কী পরিমাণ সাফল্য আমরা এনেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 73 সালে বুঝতে পেরেছে যে পৃথিবীর যতগুলো দেশ উন্নত হয়েছে প্রথম কৃষি বিপ্লব করেছে, কৃষির উন্নতি করে তারপর শিল্প বিপ্লবে গিয়েছে। আমাদের কৃষিতে যে অসাধারণ সাফল্য, সেটা বঙ্গবন্ধু ওই সময় যে দিক নির্দেশনা দিয়েছিলেন, জার্মানি থেকে উনি আপনার চার্টার্ড প্লেনে করে আমার যন্ত্রপাতি এনে কৃষিতে যেভাবে 300 পাওয়ার টিলার এনেছে, তারপরে দিয়ে বিভিন্ন গভীর নলকূপ করে কৃষির সাফল্যটা এনেছে। বঙ্গবন্ধু যখন ক্ষমতায় 40 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল আমাদের, উনি 7.5 কোটি লোক ছিল তখন। বঙ্গবন্ধু যখন মারা যান তখন আমাদের 40 লক্ষ টন খাদ্য উদ্ধৃত ছিল। আজকে আপনি দেখেন ওই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে ধান উৎপাদনে পৃথিবীতে আমাদের জনসংখ্যা বেড়েছে, ধান উৎপাদনে আমরা পৃথিবীতে আজকে সেকেন্ড, আলু উৎপাদন আমাদের সাপ্লাস হয়ে যায় কখনো কখনো, আবার কখনো কখনো আমরা হয়তো এটা তো হচ্ছে না কেন, এটা আমরা রিসার্চ করেছি, গবেষণা করেছি, আমাদের শিক্ষকরা গবেষকরাই তো করেছে এটা অবদান বা গবেষকদের অবদান। কিন্তু আমাদের সুযোগ না দিয়ে আমাদেরকে সুযোগ অবশ্যই দেওয়া উচিত, সেটা নিয়ে কোনো ইয়ে নাই। কিন্তু আত্মসমালোচনা করেন কিনা যে এখন আপনারা তো শিক্ষক, শিক্ষার্থীরা এখন রাস্তায়, আপনারাও রাস্তায়, তাহলে শিক্ষার যে অচল অবস্থা, এটা আপনারা কতদিন চালাবেন এভাবে? আমরা 15 সালেও আমরা আন্দোলন করেছি, তখনও আমাদেরকে ক্লাস বন্ধ করতে হয়েছে, কিছু দিন আমরা পরীক্ষাও বন্ধ করেছি। করোনা মহামারীর মধ্যেও তো আমরা যে আমাদের যে লসটা হয়েছে, আমরা সেটা কিন্তু স্পেশাল ক্লাস নিয়ে, অনলাইন ক্লাস নিয়ে আমরা সেটা করেছি। আমাদের দাবি পূরণ হয়ে গেলে আমাদের রেসপন্সিবিলিটি, সন্তানরা তো আমাদের,
আমাদের শিক্ষার্থীদের জন্য যেমন আমাদের আজকে 1 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নববর্ষের শিক্ষার্থীরা 2 তারিখে নবীনবরণ ছিল বিভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু ওই শিক্ষার্থীদেরও একটা কষ্ট যে আমি নতুন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমি বিশ্ববিদ্যালয়ে যেতে পারছি না। কেন পারছি না? এটা আমাদের কষ্ট না? কারণ আমরা তো শিক্ষকতা করতে করতে, আমি নিজে একজন শিক্ষকের সন্তান, সেই আমার গ্র্যান্ডফাদারও শিক্ষক ছিলেন, ওই পরিবার থেকে তো আমরা এসেছি। শিক্ষার্থীদের বেতন আমরা ভালো করে বুঝি, কিন্তু আমাদের বেতনটা বুঝতে হবে, আমাদের আত্মমর্যাদা, আত্মসম্মান এবং কি আমাদের সুযোগ সুবিধা। আপনি একজন শিক্ষকের সুযোগ সুবিধা না দিলে উনি শিক্ষকতা কেন করবে এদেশে? সেটাই আপনাদের ওই যেটা যেমন ওই দিন যেদিন আপনারা আন্দোলন শুরু করেছেন ওই দিন তো নবীনবরণ হওয়ার কথা ছিল, তো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনাও হয়েছে যে ওই দিন আপনারা প্রতিক্রিয়াটা অনুসরণ করে নবীনবরণটা করে আবার করতে পারতেন, যা আপনারা আপনাদের সন্তান। আমি তো একা না, সবগুলো বিশ্ববিদ্যালয় তো আমরা ফেডারেশনের সভা করেছি, এটা তো আমাদের একক সিদ্ধান্ত না, সম্মিলিত সিদ্ধান্ত। জি এনাই খান, একটা প্রসঙ্গ আসে যে এখন শিক্ষার্থীরাও এখন রাস্তায় আছে, আপনার জন্য কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, যে এর আগের কথা আপনার মনে আছে যে ব্যাপকভাবে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মুখে মাননীয় প্রধানমন্ত্রী, তখন কোটা সংস্কার আন্দোলন ছিল, পরে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হয় পরিপত্রের মাধ্যমে, এখন একটা মামলার প্রেক্ষিতে আদালত সেই পরিপত্র বাতিল করে দিয়েছে, তার মানে কোটা ফিরে এলো, এখন আবার আন্দোলন শুরু হয়েছে। এই যে কোটা ব্যবস্থা এবং আন্দোলন, এইটা কিভাবে দেখেন? একটা ডেড ইস্যু, এটা ফাইনাল হয়ে গিয়েছিল, এখন আবার 5 বছর তো চলেছে, সেই কোর্টের মাধ্যমে আবার এটা রিভাইভ হলো। আমি জানি না এর পরিণতি কি হবে শেষ পর্যন্ত। আমি এখানে আসছি 2 ঘন্টা লেগেছে ধানমন্ডি 3 নম্বর থেকে আসতে, সচিবালয় থেকে আজকে বাসায় গেছি ধানমন্ডি 3 নম্বরে, অ্যানাদার 2 আওয়ার্স। আমি যেটা আশঙ্কা করছি শেষ পর্যন্ত এই করতে করতে মারামারি হবে, পুলিশ হয়তো নিয়ন্ত্রণ করতে যে কেউ মারা যায় কিনা, এবং এই আন্দোলন শেষকালে সরকারের বিরুদ্ধে হয় কিনা বড় ধরনের। কারণ হচ্ছে যেটা তো আসলে কোর্ট দিয়েছে, সরকারের কিন্তু তেমন কিছু করার নেই না, সরকারকে সত্যি কিছু করার নাই। আমার তো কোর্ট তো থিওরিটিক্যালি, তার কারণ একসময় সবাই আন্দোলন করছে যে কোর্ট হচ্ছে বিচার বিভাগ থেকে স্বাধীন করার জন্য, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করার জন্য। এটা কিন্তু আজকে নূতন না, এটা যদি আপনি দেখেন কোটা পদ্ধতি থাকবে কি থাকবে না এটা তো সরকারের পলিটিক্যাল সিদ্ধান্ত, সরকার তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, তারপরে এখন তো কোর্টের থেকে ডিসিশন আসছে, এটা বুঝতে হবে, বিশ্বাস করেন আর না করেন। তার কারণ যে 1916 সালে যখন লখনৌ প্যাক্ট হয় হিন্দু মুসলমানের ভিতরে ইংরেজদের বিরুদ্ধে, সেই সময় আমি পড়ে দেখলাম, আজকে পড়ছিলাম, এটা কত সালে? 1916 সালে লখনৌ ডিসেম্বর মাসে সেই লখনৌ প্যাক্টে তখন বলছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা। এটা কেন হয়েছে? তখন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দিকে প্রায়, তখন বলছিল স্বরাজ দেবে, কিন্তু রল্যান্ড ল করলো, করে নিষ্পেষণ করলো, তখন এরা সবাই কিন্তু আন্দোলন করলো। তার অনেকগুলো এই মুসলিম লীগ এবং কংগ্রেস একসাথে মিলিত হয়ে ইংরেজদের কাছে দাবি করলো বিচার বিভাগের সেপারেট। অনেক কতশো বছর পরে এসে সেপারেট হয়েছে, কিন্তু সেই বিতর্ক আজও যায়নি। এটা কালচারাল ইস্যু, কিন্তু যদিও সেপারেট হয়েছে বিচার বিভাগ, তাও অনেকেই দেখি মনে করে যে না এটা সরকার করেছে, তাই মনে করে। তো আসলে থিওরিটিক্যালি হোক প্র্যাকটিক্যালি তো বেসিক্যালি এটা বিচার বিভাগ করেছে। বিচার বিভাগে তো সেই অর্থে সরকারের হাত নেই, তাই না? তো এখানে আন্দোলন হলে তো বিচার বিভাগের বিরুদ্ধে হবে, কিন্তু আন্দোলন হলে তো আবার ঠেকাতে যাবে পুলিশ, সরকারের উইং। তখন একটা আমার মনে হচ্ছে শিক্ষকদের আন্দোলন, এই আর একটা আন্দোলন, এটা জটিল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। এই নতুন পুরনো ডেড ইস্যুকে আবার নতুন করে নাড়াচাড়া দিয়ে আবার জেগে উঠছে। আমার মনে হচ্ছে কেমন হলো, আমার মনে হচ্ছে যে রেজাল্ট ভালো হবে বলে মনে হচ্ছে না। কি দরকার ছিল? এটা তো একটা গুলো তো ধরেন তুই হচ্ছে কোটা নিয়ে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোটা না থাকাই উচিত। অনেক উন্নত দেশে কিন্তু এইভাবে কোটা নেই, কিন্তু আমাদের মতো দেশে কোনো ক্ষেত্রে কোটা থাকা উচিত বলে অনেকে মনে করে। বলছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি কোটা থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী যারা দুর্বল বা যেখানে বিশেষ কোনো সুযোগ সুবিধা সৃষ্টি করা, সেখানে কোটা করা যেতে পারে। যেমন প্রতিবন্ধী নারী, কিন্তু সেটা অন্যভাবেও করা যেতে পারে, উল্টোভাবে। কীভাবে? অন্য দেশে যেমন করে, যারা প্রতিবন্ধী তাদের জন্য ভাতার ব্যবস্থা আছে, কাজে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে, চাকরিতে না নিয়ে অনেকে কিন্তু অনেক চাকরির জন্য কিন্তু উপযুক্ত না। প্রতিবন্ধীদের সে কিন্তু পুলিশের ফিল্ডে চাকরি করার কিন্তু উপযুক্ত না, অ্যাডমিনেরও অনেক পরে করতে পারবে না অনেক পদে। যেমন এমনিতে আমি দেখেছি, খোলামেলা বলছি, আমাদের এখন অনেক
প্রতিভাবান নারী অফিসার আছে অ্যাডমিনে, কিন্তু আমি দেখেছি, আমি এক বিশ্ববিদ্যালয়ে ভিসি মহোদয়ের সাথে কথা বললাম, বললেন যে ওখানে আসলে অসুবিধা হচ্ছে অনেক। কেন অসুবিধা? বললো যে তাদের অনেক সময় সংসারের প্রতি কমিটমেন্ট বেশি। আমাদের সোসাইটিতে কালচার কিন্তু তাই, মেয়েদেরকে যতই বড় চাকরি করুক যাই করুক তাদের কিন্তু সংসারের দায়ভার, বাচ্চাদের দায়ভার নিতে হয়, বাপরা কিন্তু অত খোঁজ খবর রাখে না। সুতরাং এই দিক থেকে কিন্তু অনেক সমস্যা কিন্তু আছে, কোনো সন্দেহ নেই। সুতরাং এই কোটা নতুন করে বিতর্ক না করে অন্যভাবেও কিন্তু সুযোগ সুবিধা সৃষ্টি করা সম্ভব যারা বঞ্চিত। এই যে সুযোগ আছে, তারপরে আমি বিসিএসে 4টা ভাইভাতে গেলাম, যে দেখলাম মাত্র 1জন করে নারী। কিন্তু আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই 2টা কোর্স, প্রায় 80 জনের উপরে শিক্ষার্থী। সেখানে দেখি যে মেয়েরাই বেশি ভালো করছে, মেয়েদের পার্সেন্টেজ বেশি। কিন্তু যেই বিসিএসে যাচ্ছে, কেন? তার কারণ তারা যখন একটু বয়স হচ্ছে, তারা সংসার করছে, তারা কিন্তু আর কম্পিট করে পাচ্ছে না ছেলেদের সাথে। অনেকগুলো বোঝার বিষয় আছে, সেই ক্ষেত্রে কোটার হয়তো দরকার আছে। কিন্তু দেখা যায় যে সমাজে এখন টেনশন। দ্বিতীয় আরেকটা কারণে হয়েছে যে আমাদের চাকরিমুখী সবাই, কিন্তু এটা আপনি জানেন আমরা একসাথে কাজ করেছি, চাকরি নেব না দেব, এটা স্লোগান ছিল। আমি মনে করি স্কুল থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া উচিত, একটা মানসিকতা তৈরি করা উচিত যে শিক্ষার মূল ফোকাস হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ। এন্টারপ্রেনিয়রশিপ না হলে সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না। প্রত্যেক বছর 50,000 লোককে সরকারি চাকরি দেওয়া যেতে পারে। সব মিলে আমি দেখেছি বড়জোর 15 লক্ষ মানুষের সরকারি বেসরকারি কর্মসংস্থান করা যেতে পারে। কিন্তু বাচ্চা এই দেশে কিন্তু 35 লক্ষ প্রত্যেক বছর 35 লক্ষ। তাহলে অন্যদের কি হবে? তাহলে মেন ফোকাস হয় এন্টারপ্রেনিয়রশিপ। আমিও চেষ্টা করেছি, আমি জানেন আমি শিক্ষা সচিব না এটুআইয়ে যখন আমি শুরু করেছি, তখন প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিঠি দিয়েছিলাম, আমি পার্সোনাল ডিও লেটার লিখেছিলাম যে আমরা একটা ইনকুবেটর করব, বিজনেস ইনকুবেটর। শুধু একটা বিশ্ববিদ্যালয় থেকে সাড়া পেয়েছি, কিন্তু অন্যরা তখন একটা ভুল ধারণা হয়েছে, ওই যে একটা আমলা বনাম শিক্ষক মনে করছে এনারা এসে আবার দানা গাড়বে কিনা। আমি কিন্তু প্রত্যেকে আমার নিজের বিশ্ববিদ্যালয়ে লিখেছি, আমার যশোর জেলায় লিখেছি, কেউ রাজি হয়নি। একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে চিটাং, তাদের হয়েছে কিন্তু পরবর্তীকালে আমি আসার পরে। সুতরাং আমার কাছে মনে হয় যে এই কোটা বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু কোর্ট হচ্ছে সবার উপরে, উপরে আল্লাহ তাআলা, সেকেন্ড হচ্ছে কোর্ট। যারা দিয়েছে এখানে একটা ভার্ডিক্ট দিয়েছে, এখানে সরকারের কি করার আছে? সরকার অনেকে বলছে যে আলাদা নতুন করে একটা সার্কুলার দেয়া, সেটা আমলারা করতে চায় না, ভয় পায় কোর্টকে। কিন্তু এখানে একটু আমি অধ্যাপক ডক্টর জামুল হক, শিক্ষার্থীরা মাঠে আছে এই কোটা নিয়ে, এর একটা সমাধান তো হওয়া দরকার। আপনি কিভাবে দেখেন? দেখেন, এই কোটার আজ থেকে 5 বছর আগে কোটা নিয়ে যে পরিমাণ আন্দোলন হয়েছে, আমাদের একজন উপাচার্যের বাড়ি, যেভাবে তৎকালীন উপাচার্য আখতারুজ্জামানের বাড়ি ভাঙচুর করেছে কোটা আন্দোলনকারীরা, যেভাবে তারা সে সময় যে ঘটনাটা ঘটিয়েছে সেই দৃশ্য তো আমাদের মনে আছে। এর পরবর্তী এটা স্থগিত করা হলো। এখন যেহেতু এটা কোর্ট থেকে এসে আইনি প্রক্রিয়ায়, মুক্তিযোদ্ধার সন্তানরাও আমাদের, আর কোটার জন্য মুক্তিযোদ্ধার যারা ধারাবাহিকভাবে মুক্তিযোদ্ধার কোটা চাচ্ছে তারাও আমাদের সন্তান, আর যারা আন্দোলন করছে শিক্ষার্থী, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারাও আমাদের সন্তান। যেহেতু আইনি প্রক্রিয়া আছে, সে ব্যাপারে আমি এই মুহূর্তে আর কোনো কমেন্ট করতে চাই না। আচ্ছা, এখন যেটা আপনি বলছিলেন এনআই খান, সেটা হলো যে আদালত ঠিক আছে, কিন্তু সরকার যদি আদালতে বিষয় এই কথা বলে সরকার যদি ওদিকেই ঠেলে দেয়, কারণ এই সিদ্ধান্তটা সরকারের ছিল, পরিবর্তনটা সরকারের ছিল। এখন ধরুন অনেকে কথা হচ্ছে, আপনি যেমন আপনি ব্যক্তিগতভাবে বললেন যে কোটা আসলে দরকার নাই। এখন ধরুন এক সময় করা হয়েছিল স্বাধীনতার পরে যে আপনার 56%, এটা তো অনেক বড় একটাই। আপনি নিজেই বললেন যে 15 লক্ষ হয়তো বড় জোর অ্যাবজর্ব করা যেতে পারে সরকারি বেসরকারি মিলে। এর মধ্যে যদি 56% কোটাতেই চলে যায়, তাহলে তো মেধাবীরা বঞ্চিত হবেই। তো এখন এর এগেইনস্টে একটা রাজনৈতিক সিদ্ধান্তের কিন্তু প্রয়োজন হতে পারে, অনেকেই বলছে। এটা কিন্তু কোর্ট থেকে সমাধান তো কোর্ট থেকে হয়েছে, এখানে কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত কিছু দিতে পারবে। আন্দোলনটা তো এখন একটা মন্টেস্কিউ অনুযায়ী একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে নির্বাহী বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ। আমাদের দেশে, আমাদের কালচারে বিচার বিভাগ হচ্ছে বেস্ট অ্যামাং দি ইকুয়ালস। আপনারা খেয়াল করছেন, কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট করেছিল সরকার, কিন্তু সেটা কিন্তু বিচার বিভাগ বাতিল করে দিয়েছে। বিচার বিভাগ কিন্তু এদের সবার উপরে, ছড়িটা উপরে ঘুরায়। আমার মনে হয় সরকার এখন কিছু করার নাই। কি করবে সরকার? আমার যথেষ্ট সন্দেহ আছে এটা সাহস করবে কিনা। কোর্ট থেকে কিছু হলে এমনিই আমলারা আমি দেখেছি ভয় পায়। তবে এটা কোর্টকেই সমাধান করতে হবে, কোর্ট থেকে সমাধান আনতে হবে। কোর্ট হয়তো রিভিউ করতে পারে, সে এখতিয়ার আছে। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি যে হয়তো লাখে একটা বা 10,000-এ একটা রিভিউ হয় একটু ডিসাইডেড
হতে পারে, কিন্তু আমি মনে করি নাতিপুতিদের এটা এদের কোটা। এখানে ধরেন অ্যাটর্নি জেনারেলের যে অফিস আছে, মানে এখন যেটা বাস্তবতার ভিত্তিতে তারা তো কোর্টকে তো সাবমিশন করতে পারে, এটা সুযোগ তো আছে। এটা তো রায় হয়ে গেছে, আপিলের বিষয়টা আছে, রায় হয়ে গেছে, আপিলের ডিভিশন থেকে হয় তখন রিভিউ ছাড়া আর হয় না। কিন্তু কোটা তো এখন আছে, প্রাইমারি স্কুলে তো 20% পোষ্য কোটা আছে, কই কোনো আন্দোলন নেই তো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু কম মার্কস পেলেও ভর্তি হতে পারে, সেটাও তো একটা স্ট্যান্ডার্ড মার্কস আছে, সেটাও এক নম্বর ধরনের পেতে হবে, 5 নাম্বার পেতে হবে। দ্যাট ইজ অলসো এক ধরনের কোটা, দ্যাট ইজ অলসো কোটা। কিন্তু সেখানে তো আন্দোলন নেই, তো এখানে করতেই পারে। আমি বললাম যে আমি ব্যক্তিগতভাবে কোটায় বিশ্বাসী। খান এখন রাস্তায় শিক্ষার্থীরা আছে, আন্দোলন করছে, এটা একটা বাস্তবতা। কোর্ট রায় দিয়েছে, সেটাও একটা বাস্তবতা। কিন্তু এই দুই জায়গা আছে তো সরকার, এইটা সমাধানটা তাহলে কে এটার ব্যবস্থা? এটা কোর্ট থেকে সমাধান হতে হবে, তার কারণ সরকার যদি যায় তাহলে আরও প্রমাণ হবে যে সরকার বিচার বিভাগের উপরে প্রভাব বিস্তার করে। অনেক রকম টেকনিক্যাল অসুবিধা আছে, তখন দেখেন কী পরিমাণ দেশে বিদেশে সমালোচনা। আমার মনে হয় এর সমাধান কোর্ট থেকে বের করে আনতে হবে, অথবা কোর্টের যা আছে সেটাই মানতে হবে, নো আদার ওয়ে। আমার তো মনে হয় না, আমার মনে হয় পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিকে কিছু কথা বলেছিল, আমার মনে হয় বেস্ট কথা বলেছে, ওখান থেকে তার সমাধান বের করে আনতে হবে। আর যদি সরকার যে স্টাইলে রায় হয়েছে ওইটা বাদ দিয়ে একটা সার্কুলার করে দেয়, সেটা কোর্ট থেকে ইনস্ট্রাকশন আসতে হবে। কোর্ট বলতে পারে যে সরকার এটা করুক, তাছাড়া আমার মনে হয় না অ্যাপিলেট ডিভিশনের পরে কেউ সাহস করবে। এটা করা ঠিক হবে না, এটা একটা কোর্ট এর বিরুদ্ধে একটা ইনস্ট্যান্স হবে। মুখে যাই বলেন, কিন্তু যখন প্র্যাকটিক্যালি যাবেন এটা হয় না। আমার কমন সেন্সে, আমি তো 20-21 বছর আইন পড়িয়েছি, আমিও আইনে পাশ করেছি, যদিও বোটানির লোক পড়ে, কিন্তু আমার কোনো বুদ্ধিতে এটা ধরে না। অনেক কিছু ইনফর্মালি হয়, কিন্তু ফর্মালি ইউ ক্যানট ডু মেনি থিংস। আচ্ছা, আমি আপনাদের কথা দর্শক শুনলেন। এনআই খান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর রেজাউল হক, অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠান। আমরা যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন নিয়ে যে আন্দোলন, সেটা নিয়ে একটু আলোচনা করলাম, পরিষ্কার করার চেষ্টা করলাম যে তারা কেন আন্দোলন করছেন, তারা কি চান, সাথে কোটা আন্দোলন যেটা হচ্ছে সেটা নিয়ে যে কি অবস্থা সেটা বোঝার চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা রাখি।